আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে ইউপে সংবাদ শিরোনাম। হেভিওয়েট নেতাদের প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি। কৌশলগত কারণে বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী। আনুষ্ঠানিকভাবে শিগগিরই মহাজোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ, জানালেন ওবায়দুল কাদের। ২০০ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি। লটারিতে চূড়ান্ত হল ইভিএম এর ৬ আসন। ভোটের দিন যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ। আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সাথে মতবিরোধ নেই, জানালেন ডক্টর কামাল। বি চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকরা। এবং জেএমবির রেডিক্যাল ইউথ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার। নির্বাচনকে ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলছে র্যাব। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দলের হেভিওয়েট প্রার্থীদের প্রাধান্য দিয়েই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে কৌশলগত কারণে প্রায় প্রতিটি আসনেই একের অধিক প্রার্থী রাখা হয়েছে। এছাড়া দীর্ঘদিন মাঠের আন্দোলনের অনেক তরুণ নেতাও এই প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন। গুলশান কার্যালয়ে প্রথম দিন বরিশাল, রংপুর এবং রাজশাহী বিভাগের প্রার্থীদের মনোনয়ন দেয়া হচ্ছে। কামরুজ্জামানের রিপোর্ট। চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম বিকেলে শুরুর ঘোষণা দেয়া হলেও সকাল থেকেই উৎসুক মনোনয়ন প্রত্যাশী ও কর্মী সমর্থকদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গুলশান কার্যালয়। দলের হেভিওয়েট প্রার্থী, স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানরা আগেই মনোনয়নের চিঠি নেন। দুপুর ৩টায় বগুড়া ৬ ও ৭ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন দিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার অনুপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। দেশ ও জাতির মুক্তির স্বার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এই নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে সে বিষয়ে আমাদের সন্দেহ এতটুকু দূর করার চেষ্টা করেননি এই নির্বাচন কমিশন। এরপরেও আমরা নির্বাচনে যাচ্ছি, কারণ আমরা মনে করি নির্বাচনের মধ্যে দিয়েই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন সম্ভব। আমরা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব। নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে যে তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চান কিনা, তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান কিনা। এ পর্যন্ত চূড়ান্ত মনোনয়ন পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বগুড়া ৬, ৭ ও ফেনী ১ মোট ৩ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়বেন ঠাকুরগাঁও ১ আসন থেকে। নোয়াখালী ৫ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ। ঢাকা ৩ গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকা ৮ থেকে লড়ছেন মির্জা আব্বাস। এছাড়া বড় প্রার্থীরা তাদের নিজ আসনে মনোনয়ন পেয়েছেন। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এখনো নিয়মিত নির্বাচন কমিশনে যাচ্ছি, নিয়মিত আমাদের সমস্যার কথা বলছি, কাজেই এখনো সমস্যার সমাধান হয় না। তারপরও আমরা দেশের ভোটে অংশগ্রহণ করছি এই সমস্যার সমাধানের জন্য। জনগণের দাবি মেনে নিয়ে জনগণের কথা যাতে শুনে নির্বাচন করে, সেটাই আমাদের তাদের প্রতি দাবি। আসন নিয়ে ঝগড়াঝাটি করে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হব, সেটা কখনো হবে না। তবে মামলা, গ্রেপ্তারের কারণে মনোনয়ন বাতিলের শঙ্কা থাকায় অধিকাংশ আসনে একাধিক মনোনয়ন দেয়া হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে এখনও দলীয় মনোনয়নের চিঠি বিতরণ করা হচ্ছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। আমরা এখন কথা বলছি তার সাথে। মইনুল, আমরা ঠিক যেমনটি জেনেছি যে বিএনপি কার্যালয়, গুলশানের কার্যালয় থেকে আজকে প্রথম দিনের মতো চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণ করা হচ্ছে দলীয় কর্মীদের কাছে। তো এই পর্যন্ত ঠিক কতগুলো চিঠি বা কতগুলো আসন নিশ্চিত করেছে, মনোনয়ন চূড়ান্ত হয়েছে? সুমনা,
ঘণ্টাখানেক হলো, অর্থাৎ সন্ধ্যা রাত 9টা থেকে এখন পর্যন্ত কিন্তু মনোনয়নের বিতরণের কার্যক্রমটি বন্ধ রয়েছে। এবং এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময়ের জন্য তিনি একটি জরুরি বৈঠকে যোগ দেওয়ার জন্য কার্যালয়ের বাইরে গিয়েছেন। তিনি কিছুক্ষণ আগে আবার ভেতরে প্রবেশ করেছেন। আমরা ধারণা করছি, আপনি নিশ্চয়ই মাইকেও শুনতে পাচ্ছেন যে কার্যক্রম আর কিছুক্ষণের মধ্যেই আবার সেই কার্যক্রম শুরু হবে, তারই প্রস্তুতি এখন চলছে। আপনাকে যে প্রশ্নটি আপনি করেছিলেন, আজকে কিন্তু 3টি বিভাগ, বরিশাল, রাজশাহী এবং রংপুর, এই 3টি বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী এবং যাদেরকে মনোনয়নের জন্য চূড়ান্ত করা হয়েছে তাদেরকে কিন্তু আজকে ডাকা হয়েছিল। সেই সংখ্যাটি কিন্তু 93টি সংসদীয় আসন রয়েছে। এই পর্যন্ত 70টির মতো মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের মধ্যে দলের চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণ করা হয়েছে। আপনাকে জানাতে চাই, কিন্তু অন্যান্য যে জেলা রয়েছে সেই জেলার যাদেরকে আজকে দেওয়ার কথা না, সেই সমস্ত জেলা থেকেও নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে গুলশান কার্যালয়ে এসছেন, সেটিও কিন্তু আমরা দেখেছি। আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু কয়েকজন বিএনপির সাবেক মন্ত্রী, ভিআইপি প্রার্থী হিসেবে যাদেরকে ধরা হয়, আলতাফ হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর হাফিজউদ্দিন আহমেদ, তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এবং এখানে লক্ষণীয় দিক যেটি, সেটি হচ্ছে যে এক একটি আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে 2জন, 3জন, 4জন কেউ কিন্তু দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়েছে। প্রশ্ন করেছিলাম বিএনপি মহাসচিবের কাছে কি কারণে একাধিক প্রার্থীকে দেওয়া হচ্ছে মনোনয়নের ফর্ম চূড়ান্ত। তিনি আসলে যেটি জানিয়েছেন যে মামলা সহ নানান জটিলতার কারণে কিন্তু বিএনপির অনেক ভিআইপি প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, যারা শক্তিশালী প্রার্থী ধরা হয়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন। সেই ঝুঁকির কারণে যাতে কারো শেষ মুহূর্তে আইনি জটিলতার কারণে কেউ যদি বাদ পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু বিকল্প রাখার জন্যই কিন্তু এখানে একাধিক মনোনয়ন প্রত্যাশীকে চিঠি দেওয়া হয়েছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এই কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে বিরতি এবং আরও জেলার নেতাকর্মীর নেতা যারা সম্ভাব্য প্রার্থী তারা চলে আসার কারণে কিন্তু আমরা যতটুকু ধারণা করছি যে এই কার্যক্রম কিন্তু গভীর রাত পর্যন্ত চলবে। আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে জোটের সঙ্গেও, বিএনপি 2টি জোটের সঙ্গে এখানে তারা 20 দলীয় জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্ট, তাদেরকেও কিন্তু আসন দেওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি 50 থেকে 60টি আসন তাদেরকে দেওয়ার কথা রয়েছে। সেটি নিয়েও কিন্তু এখনও দেন দরবার চলছে, এখনও চূড়ান্ত করতে পারেনি। বিএনপি মহাসচিব জানিয়েছেন যে কাল পরশুর মধ্যে সেটি তারা চূড়ান্ত করতে চান। এবং আরেকটি কানাঘুষা যেটি শুনতে পাচ্ছি যে অন্যান্য দল থেকে শক্তিশালী প্রার্থী যারা হয়তো মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের কয়েকজনকেও কিন্তু বিএনপিতে শেষ পর্যন্ত বিএনপির টিকিট নিয়ে তারা ধানের শীষে লড়তে পারেন, এমন কথাও আমরা শুনতে পেয়েছি। যার একটি আলামত হিসাবে আমরা দেখেছি যে সাবেক আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি, তিনি কিন্তু যোগ দিয়েছিলেন এবং পটুয়াখালী 3 থেকে তিনি কিন্তু ইতিমধ্যে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আপনাকে একটু জানাতে চাই শেষমেশ, সেটি হচ্ছে যে আগামীকাল সকাল 10টা থেকে কিন্তু আবার কার্যক্রম শুরু হওয়ার কথা। এবং আগামীকাল আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর জেলা এবং বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, সেখানের যারা সম্ভাব্য প্রার্থী তাদের মধ্যে দলীয় চূড়ান্ত মনোনয়নের ফর্ম বিতরণ করার কথা রয়েছে। সুমনা, ধন্যবাদ মইনুল আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গুলশানের বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সহকর্মী মইনুল হাসান জানাচ্ছিলেন আজকের বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্তকরণের কথা। কৌশলগত কারণে মহাজোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হয়নি। আরও যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে ওই তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আওয়ামী লীগ যে 231 জন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে তার মধ্যে বেশ কিছু আসনে পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল ও মহাজোটের প্রার্থী তালিকার হিসেব নিকেশের ধোঁয়াশা কাটছেই না। 231 আসনে প্রায় 240 জনকে আওয়ামী লীগের মনোনয়নের চিঠি দেয়া হলেও সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, এ চিঠি চূড়ান্ত চিঠি নয়। আমরা যাদের চিঠি দিয়েছি তাদের তুলনায় শরিকদের প্রার্থী যদি অধিকতর গ্রহণযোগ্য হয়, সে অবস্থা অবশ্যই আমরা আমাদের প্রার্থীকে স্যাক্রিফাইস করব। প্রার্থীটা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত একটা সুযোগ থাকবে। আমরা চিঠি দিয়ে আমাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দিয়েছি। সব কিছু যাচাই বাছাই করে, যাতে করে আমাদের শরিকদের সাথে বোঝাপড়ার মাধ্যমে এই মহাজোটের
প্রার্থীতা স্ক্রুটিনির পর অচিরেই ঘোষণা। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি থাকবে না রাজনৈতিক কৌশল এমন কিনা সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চায়। প্রতিপক্ষের যে কৌশল সেটাও তো আমাকে দেখতে হবে। নির্বাচনী কৌশল এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। নির্বাচনের বাকি আর মাত্র মাসখানেক। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিটিও রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি। 1 মাস পরে নির্বাচন, এর মধ্যে সিসি পরিবর্তন যারা চায় তারা নির্বাচনে অংশ নিতে চায়, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। এর আগে সকালে এটিএন বাংলাকে ওবায়দুল কাদের বলেন রাজনৈতিক কৌশলের কারণেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সময় লাগছে। আমরাও তো প্রধানমন্ত্রীর সঙ্গে তো স্পিকার আছে, কি দুজন করবে? আমরা টেকনিক্যাল কারণে অনেক কিছু। এটা কি কোনো রদবদল হবে? পরে রদবদল কি হবে? একজনই হবে। তার সঙ্গে উইথড্রয়াল লেটার রেখে দিচ্ছি। উইথড্রয়াল লেটার আমরাই জমা দিয়ে দেব। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে 200 আসনের প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে জাতীয় পার্টি। 2-1 দিনের মধ্যেই মহাজোটের সাথে যৌথ সংবাদ সম্মেলন করে তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব এভিএম রুহুল আমিন হাওলাদার। রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। হুমায়ুন চিশতির রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতেই সোমবার সংবাদ সম্মেলন ডাকে জাতীয় পার্টি। এতে পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের থাকার কথা থাকলেও তিনি ছিলেন অনুপস্থিত। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট নিয়ে মহাজোটে থাকবে জাতীয় পার্টি। এরই মধ্যে মহাজোটের রূপরেখা তৈরি হয়েছে বলেও জানান তিনি। তবে আসন বণ্টন নিয়ে কোনো কথা বলেননি। সম্মিলিত জাতীয় জোট এবং আমাদের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 14 দলের সাথে আমরা মহাজোটের রূপরেখা নির্ণয় করে আমরা এ পর্যন্ত এসেছি। আমরা 200-র কাছাকাছি মনোনয়ন আমরা দাখিল করছি। মনোনয়নপত্র দাখিলের পর স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনির পরে আমরা আনুষ্ঠানিকভাবে মহাজোট ঘোষণা করব এবং সেখানে আমরা আমাদের দলের কতটা পেলাম এবং আওয়ামী লীগ কতটা রাখলো এবং অন্যান্য দল যারা এই জোটে আছে, সম্মিলিত জোটে আছে, তারা সেইগুলো বলবেন। সংবাদ সম্মেলনের পর দলের কয়েকজন প্রার্থীর হাতে মনোনয়নের চিঠি তুলে দেন জাপা মহাসচিব। এ সময় দলের চেয়ারম্যান, কো চেয়ারম্যান সহ বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরও নাম জানানো হয়। আমাদের পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ঢাকার 17 থেকে করবেন, রংপুর 3 থেকে করবেন, ম্যাডাম রওশন এরশাদ ময়মনসিংহ সদর থেকে করবেন, আমি পটুয়াখালী সদর আসন থেকে 1 আসন থেকে করবেন ইনশাআল্লাহ, জিএম কাদের লালমনিরহাট 3 থেকে, মাহমুদ চট্টগ্রাম থেকে করবেন, আমাদের নজিবুল হক চুন্নুর সাহেব তিনি করবেন কিশোরগঞ্জ থেকে, আর বশির রহমান রাঙ্গার সাহেব করবেন রংপুর থেকে। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হতে 2865 জন দলীয় মনোনয়ন ফর্ম কিনেছেন। এর মধ্যে প্রাথমিকভাবে বাছাই করা হয় 780 জনকে। 20 নভেম্বর তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও ওই দিন দলের চেয়ারম্যান এরশাদ জানান প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন তিনি ঘোষণা করবেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আসন ভাগাভাগি নিয়ে শরিক দল বিএনপির সাথে মতবিরোধ নেই বলে জানালেন গণফোরামের সভাপতি এবং ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। এমাজউদ্দিন আহমেদ এবং মোশাররফ হোসেনের ফোন আলাপ ফাঁসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচন যথাসময়ে হওয়ার ব্যাপারে আশাবাদী কামাল হোসেন, তবে কারচুপির শঙ্কা প্রকাশ করেন তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। কেমন আছেন বলেন তো? এমনি যে মানে ঐক্যফ্রন্টকে খুব বেশি দাবি দেওয়া মানে করছে নাকি কি ব্যাপার? হ্যাঁ, দাবি দেওয়ার শেষ নেই। মাথাকে একটা সিট দিতে হইলে আর বগুড়ার একটা পাস করা কিলোমিটার খোলাটা কিন্তু আর সে যদি 40টা চায়, 40টা রক্ষা করা খুব কঠিন হইছে। তবে ঢাকাতে আসলে আমরা এমন সিট দিতে পারি সে হয়তো পাসও করবে, কিন্তু সে তার লক্ষ্মীপুরে সে গেলে অবতারিত হয়ে এটা তো একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপারটা মনে হয়, মানে কথাটা মানে এখন সেই অনলাইনে এমন একটি ফোনালাপ ফাঁসের পর ঐক্যফ্রন্টে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয় জোটের অন্যতম নেতা ডক্টর কামাল হোসেনকে।
তবে তিনি বলছেন এখনও চূড়ান্ত না হলেও বিএনপির সাথে এ নিয়ে কোনো মতবিরোধ তৈরি হয়নি। আসন ভাগাভাগি করা সব সময় সব জায়গায় হওয়ার কথা। কোনো জিনিস ভাগ করতে গেলে, পিঠা ভাগ করতে গেলে তো একটা টানাটানি হতে পারে। তো কথা হলো যে না, তো সেই কারণে বলি এই কাজটা তো একটা চ্যালেঞ্জ, কাজ করতে গেলে করতে হবে। বিএনপি দিচ্ছে, কালকের মধ্যে তো আমরাও আশা করি যে আমরা দিয়ে দেব, আর অন্য শরিক দলরা কালকের মধ্যে আশা করি দিয়ে দেবে। ডক্টর কামাল বলেন, নির্বাচন কমিশন তাদের কোনো অভিযোগই আমলে নেয়নি, তাই সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সংশয়ের কথা জানান তিনি। এখানে যদি কোনো 2 নম্বরই 3 নম্বরই 10 নম্বরই কায়দায় ভোট দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয়, তো এটা স্বাধীনতা বিরোধী কাজ হবে। শুধু আমরা পাহারা দিলে চলবে না, নিজের এলাকায় পাড়ায় মহল্লায় পাহারা দিতে হবে, ভোট কেন্দ্রদেরকে পাহারা। এটা আমি বলেছি। আচ্ছা, এটা বলার পরে আমি অবাক হয়েছি, কেউ বললেন যে কামাল হোসেন কি গৃহযুদ্ধের কথা বলছে। আরে ভোট পাহারা দেওয়া কি গৃহযুদ্ধের কথা? এদিকে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ গণফোরামে যোগ দিয়েছেন। তিনি পাবনা 1 আসন থেকে নির্বাচন করতে পারেন বলেও জানা গেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরী। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি। চীন জানিয়েছে তারা পর্যবেক্ষক পাঠাবে না। রাজধানীর বাড়িধারায় যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরীর সঙ্গে কূটনীতিকদের এক বৈঠকে এসব দেশের প্রতিনিধিরা একথা জানিয়েছেন বলে জানান শমশের মবিন চৌধুরী। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ভারতের পর এবার 6 দেশ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করল বিকল্পধারা। প্রথমে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন চীনের রাষ্ট্রদূত ঝিংজু সহ দেশটির প্রতিনিধি দল। এই আলোচনায় গুরুত্ব পায় অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনের ব্যাপারে চাইনিজ অ্যাম্বাসাডার বললেন যে তারা আনন্দিত যে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, এবং তারা বলে এটা নির্বাচনের ফলাফল কী হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশ জনগণের হাতে। চীনের এই ব্যাপারে বিশেষ কোনো মতামত নেই। এরপর বি চৌধুরীর সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে শমশের মবিন চৌধুরী জানান, নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে। তবে পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ইউরোপীয় ইউনিয়ন। পর্যবেক্ষক ওরা বলো যে আমরা ধাপে ধাপে সকলের মতামত নিচ্ছি, সেই তাদের যে মিশনটা এসছে সে আমাদের সাথেও বসবে। তারা আমাদের সময় চেয়েছে, তারপরে তারা মতামতটা দেবে। যুক্তরাষ্ট্রের যে মিশন প্রধান উনি বললেন যে তারা প্রায় 20,000 বাংলাদেশি স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক তারা প্রশিক্ষণ দিচ্ছে, যে তারা যেন এবং যুক্তরাষ্ট্রের যে কয়েকটা ইনস্টিটিউশন রয়েছে, IRI, NDI, ওদের পক্ষ থেকে হয়তো কিছু পর্যবেক্ষক আসবেন। তো এটাকে আমরা সাধুবাদ জানাই। বি চৌধুরীর সঙ্গে শমশের মবিন চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তফ্রন্টের মুখপাত্র ও বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহিবি চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য MM শাহিন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে EVM এ ভোট গ্রহণ করার জন্য 6টি আসন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আসনগুলো হলো ঢাকা 6, ঢাকা 13, চট্টগ্রাম 9, রংপুর 3, খুলনা 2 এবং সাতক্ষীরা 2। কমিশন ভবনে লটারি শেষে এই 6টি আসন ঘোষণা করেন EC সচিব হেলাল উদ্দিন আহমেদ। নির্বাচনের সময় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারিতে রাখা হবে বলেও জানান তিনি। হাবিবুর রহমান অভির রিপোর্ট। পক্ষে বিপক্ষে নানা আলোচনা থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে বড় পরিসরে নয়, 6টি আসনে EVM এর মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটাররা। প্রাথমিকভাবে EVM ব্যবহারের যোগ্য এমন 48টি আসন থেকে লটারির মাধ্যমে 6টি আসন নির্ধারণ করে কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা 6, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা 13, চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম 9 এবং অন্যান্য সিটি কর্পোরেশন থেকে রংপুর 3 এবং খুলনা 2 এবং অন্যান্য বড় শহরগুলো থেকে সাতক্ষীরা 2। এই 6টি আসনে পূর্ণ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে EVM পদ্ধতির মাধ্যমে। কমিশন সচিব বলেন, আগামী 30 নভেম্বর এই মেশিন কমিশন ভবনে আনা হবে।
এরপর ডাটা ইনপুট সহ আনুষঙ্গিক বিষয় যুক্ত করা হবে। ইভিএম ৬টি আসনে দেওয়ার মতো সকল প্রস্তুতি আমাদের আছে। ইভিএম আমরা ৩০ তারিখের মধ্যে সকল ইভিএম আমরা পেয়ে যাব। রিটার্নিং অফিসার এখানে আইনবিধি অনুসরণ করেই কিন্তু ওনারা বাছাই করবেন। আমরা শুধু তাদেরকে নির্দেশনা দিয়েছি এইভাবে যে সাংবিধানিক পদ ব্যতীত অন্যান্য যে পদগুলো আছে লাভজনক পদ, সেটি যারা হোল্ড করেন তারা পদত্যাগ করেই এই মনোনয়নপত্র দাখিল করবেন। এর আগে বিকেলে বিটিআরসি ও মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধির সাথে বৈঠক করেন ইসি সচিব। নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতে সেখানে আলোচনা হয়েছে বলে জানান তিনি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। রক্তপাতহীন একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে যে কোনো পরিস্থিতি ধৈর্য ও নিষ্ঠার সাথে মোকাবেলা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচনে নিরপেক্ষ থাকতে ম্যাজিস্ট্রেটদের প্রতি তাগিদ দিয়েছেন কমিশনের অন্য সদস্যরা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে মত বিনিময় সভা থেকে এই তাগিদ দেওয়া হয়। ফজলে রাব্বি রিপোর্ট। সারা দেশের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে আচরণবিধি নিয়ে কমিশনের ব্রিফিংয়ের শেষ দিন অংশ নেন রাজশাহী, রংপুর ও খুলনার ম্যাজিস্ট্রেটরা। এদিন প্রধান নির্বাচন কমিশনার ম্যাজিস্ট্রেটদের তাগিদ দেন চোখ কান খোলা রাখার পাশাপাশি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব পক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার উপর। তিনি বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনী, প্রার্থী কিংবা যে কোনো পক্ষের দেয়া নানা ধরনের তথ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতেই পারে। সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার সহ সবার সাথে যোগাযোগ করে ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা চাই না যে নির্বাচনের কেন্দ্র কোনো সংঘাত হোক এবং সেখানে কোনো রকমের রক্তপাত হোক, কোনো রকমের প্রাণহানি হোক। এইগুলোকে সামাল দেওয়ার জন্য, এগুলোকে দেখভাল করার জন্য কিন্তু আপনাদের দায়িত্ব অপরিসীম। নিরপেক্ষতা থাকতে হবে এবং ক্ষিপ্রতা থাকতে হবে নিরপেক্ষতার সাথে, যেন কখনো নিজেদের আইন কানুনের অবস্থান থেকে একটু বিচ্যুত হবেন না। এবং সবচেয়ে বড় কথা হলো আপনাদের ধৈর্য সহকারে সমস্যাগুলো সমাধান করতে হবে। এ সময় অন্য কমিশনাররা বলেন, নির্বাচনে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন উঠুক তা চায় না কমিশন। প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে আপনারা কর্তব্য পালন করবেন, যাতে ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য পোলিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের তথ্য সংগ্রহ, সরকারি চিঠিপত্রে আওয়ামী লীগের স্লোগান ব্যবহার এবং ব্যাংকের টাকায় কেনা কম্বল সংসদ সদস্যদের বিতরণের বিরোধিতা করে কমিশন অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট। উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র। আপনার সরকারি দপ্তরে যে চিঠিপত্রগুলো আছে এটার মধ্যে এরকম একটা সিল দেওয়া আছে বা কোথাও টাইপ করা আছে। তো এই টাইমটাতে, অন্তত ইলেকশনের এই টাইমটাতে এটা পরিহার করার জন্য আমরা, যাতে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নেয়। আগামী 10 ডিসেম্বরের আগে নির্বাচনী কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত না করা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করার দাবি জানান ঐক্যফ্রন্ট প্রতিনিধিরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির রেডিক্যাল ইউথ গ্রুপের সক্রিয় 8 সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় উগ্রবাদী বই এবং জঙ্গি তৎপরতার বিভিন্ন উপকরণ। নব্য জেএমবির সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী বাশারুজ্জামান চকলেটের পৃষ্ঠপোষকতায় 1.5 বছর আগে নতুন এই জঙ্গি শাখাটি কার্যক্রম শুরু করে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাবের কর্মকর্তারা। বলেছেন, নির্বাচনকে ঘিরে জঙ্গি সংগঠনগুলোর নাশকতা রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের 8টি দল নগরীর মোহাম্মদপুর ভাটারা কলাবাগান এলাকায় অভিযান চালায়। তাদের অভিযানে ধরা পড়ে জেএমবি রেডিক্যাল ইউথ গ্রুপের 8 সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত জঙ্গি নেতা বাশারুজ্জামান চকলেটের তত্ত্বাবধানে 1.5 বছর আগে নতুন ধারায় উজ্জীবিত এ শাখার আত্মপ্রকাশ ঘটে। সদস্য সংগ্রহের ক্ষেত্রে উচ্চশিক্ষায় শিক্ষিত ও পেশাজীবীরা তাদের প্রধান টার্গেট। গোপন বৈঠকের মাধ্যমে সংগঠনের পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করে এ শাখার সদস্যরা। বিভিন্ন শ্রেণী পেশার
ব্যক্তিদেরকে তারা জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের যে এই যে নতুন একটি গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তাদেরকে সন্নিবেশিত করেছে বলে আমরা প্রাথমিকভাবে যে তথ্য ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি অলমোস্ট সেম তথ্যই আছে এবং অন্যান্য আরও কিছু ব্যক্তিবর্গ আছে যারা এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এই পরিচালক আরও বলেন, জেএমবির নতুন এই গ্রুপটি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জঙ্গিরা যাতে নাশকতা করতে না পারে সে লক্ষ্যে সতর্ক রয়েছে র্যাব। জঙ্গি সংগঠনগুলো তো শুধু উপলক্ষ ভিত্তিক আসলে তাদের কার্যক্রম রাখে না, তাদের কার্যক্রম তাদের সময় সুযোগ মতনই সাধারণত কার্যক্রমগুলি গ্রহণ করে থাকে এবং নাশকতার পরিকল্পনা বিভিন্ন সময় করেছে। তবে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা মুক্ত রাখার জন্য এই জঙ্গি সংগঠনগুলির যারা সক্রিয় আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য র্যাব সবসময় সক্রিয় ছিল এবং জঙ্গি মুক্ত রাখার জন্য যা কিছু প্রয়োজন র্যাব করবে। সংবাদ ব্রিফিংয়ে র্যাব আরও জানায়, জঙ্গি কর্মকাণ্ড চালাতে বিদেশ থেকে এই সংগঠনের নামে অর্থ আসে। এছাড়া দেশের ভিতরে অর্থের যোগানদাতা রয়েছে। তদন্তের মাধ্যমে অর্থের যোগানদাতাদেরও আইনের আওতায় আনা হবে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোম্পানি আইন এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সংশোধন আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, কোম্পানি আইনের সংশোধনীতে এক ব্যক্তির কোম্পানি গঠনের বিধান রাখার প্রস্তাব রয়েছে। সচিব আরও জানান, এবার থেকে 12 ডিসেম্বর পালিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে। আগে যা উদযাপন করা হতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে। এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভায়। কোম্পানি কাকে বলা হবে তার ইহার সদস্য সংখ্যা কোম্পানি চাকুরিতে নিযুক্ত ব্যক্তিগণ ব্যতীত 50-এর মধ্যে সীমাবদ্ধ রাখে। এটাও প্রাইভেট কোম্পানির সংখ্যার মধ্যে আগে ছিল, আর একটা নতুন সংযোজন করা হয়েছে এক ব্যক্তি কোম্পানির সংজ্ঞা। যেটা এক ব্যক্তি কোম্পানি সেটাতে বলা হলো যে এক ব্যক্তি কোম্পানি বলিতে একজন ব্যক্তি কর্তৃক গঠিত কোম্পানি। আগেও ছিল, কিন্তু এক ব্যক্তি কোম্পানির জন্য এটা প্রযোজ্য হবে না। এক ব্যক্তি কোম্পানির জন্য একজন নিয়ে কোম্পানি গঠিত হতে পারে। এবার আমাদের বিশেষ আয়োজন বার্জার পেইন্টস ভোটের হাওয়া। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 আসনে আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানকে নির্বাচিত করতে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সন্ধ্যায় শ্যামলীর সূচনা কমিউনিটি সেন্টারে এক সভায় তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে সাদেক খানও উপস্থিত ছিলেন। ব্যক্তির নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, সবাই আমাদের আপন। সে আপন হিসাবে আপনাকে বুকে তুলে নিতে হবে, এই এলাকাকে নতুনভাবে সাজাতে হবে। আমি সেটি দেখলে সবচেয়ে বড় খুশি হব। আমি সম্মিলিতভাবে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয় করতে হবে। আমার প্রিয় নেতা জাহাঙ্গীর কবির নানক সাহেব শ্রদ্ধেয় নেতা, ওনাকে সবার সম্মুখে আমি সেলুট জানাই। নির্বাচনের আগে দলবদলের পালায় নাম লেখালেন পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রোববার আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। পরে গলাচিপা ও 10 মিনা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার কথা সাংবাদিকদের জানান রনি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেঘনা ইকোনমিক জোন বাস্তবায়নে 82 মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ চুক্তি করল মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড এবং লেন্ডার্স কনসোর্টিয়াম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং
ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, লেন্ডার্স কনসোর্টিয়ামের ডিএজির এশিয়া কর্পোরেট প্রধান ডক্টর হার্বার্ট স্প্লিস্টার, এফএমও এর প্রধান ব্যবস্থাপক স্টিফেন ডাইভারম্যান সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। চুক্তির ফ্যাসিলিটেটর সিকিউরিটি এজেন্সি এবং অ্যাকাউন্টস ব্যাংক হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক। এবারে মায়েশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন ও রাশিয়া বিরোধী নিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার নিউ ইয়র্ক সময় সকাল 11টায় শুরু হবে বৈঠক। রাশিয়ার উপর অবরোধ আরোপের আহ্বান জানিয়ে ন্যাটোর সহযোগিতা চাইতে পারে ইউক্রেন। রোববার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের যুদ্ধজাহাজ রাশিয়া আটক করায় নতুন করে উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যে। রোববার ইউক্রেন জানায় তাদের 3টি যুদ্ধজাহাজ আটক হয়, 6 সেনাকে গুলি করেছে রুশ সেনারা। এদিকে রাশিয়া বলছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইউক্রেনের যুদ্ধজাহাজ তাদের জলসীমায় প্রবেশ করায় গুলি ছুড়তে বাধ্য হয়েছে তারা। এই ঘটনা কেন্দ্র করে সোমবার ইউক্রেন জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে চালু হলো ইফাদ অটো সার্ভিসেস লিমিটেডের সার্ভিসিং সেন্টার। ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় সেন্টারটি চালু করা হয়। সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন অশোক লেল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক বিনোদ কে দেসারি। বক্তব্য রাখেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ এবং অশোক লেল্যান্ডের জেনারেল ম্যানেজার আনুস পাটুরিয়া। তারা জানান, দেশে গাড়ির চাহিদা পূরণের জন্য ইতিমধ্যে অশোক লেল্যান্ডের সহায়তায় ইফাদ গ্রুপ ধামরাইতে অ্যাসেম্বলিং প্ল্যান্ট চালু করেছে। এই নিয়ে সারা দেশে 22টি সার্ভিস স্টেশন চালু করা হয়েছে। কুমিল্লায় লালমাই উপজেলার বাগমারা বাজারে চালু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 173তম শাখা। স্থানীয় সওদাগর শপিং কমপ্লেক্সে নতুন এই শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোহাম্মদ আবু তাহের, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, সিনিয়র ভাইস প্রিন্সিপাল অফিসার SM নজরুল ইসলাম এবং কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিসবাউল আলম প্রমুখ। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নিমতলায় উদ্বোধন করা হলো যমুনা ব্যাংক লিমিটেডের 127তম শাখা। একই সাথে কালমাবাজারে যমুনা ব্যাংক স্পিড সেন্টারেরও উদ্বোধন করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এই দুটি প্রতিষ্ঠান উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শফিকুল আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান কানুতোষ মজুমদার, পরিচালক ইসমাইল হোসেন সিরাজি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। উইকেট যেমনই হোক, ঢাকা টেস্ট জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করাই এখন বাংলাদেশের লক্ষ্য। উইকেট থেকে সুবিধা পাওয়ার আশা না করে ভালো জায়গায় বল করেই ঢাকা টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চান স্পিনার তাইজুল ইসলাম। অন্যদিকে উইকেটের সাথে মানিয়ে নিয়ে দলের ভালো স্কোর সংগ্রহে সহায়তা করতে চান মোহাম্মদ মিথুন। মিরপুরে হালকা অনুশীলনের পর এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তৌসিয়া ইসলাম। অতিরিক্ত স্পিনিং উইকেট হওয়ায় 5 দিনের টেস্ট 3 দিনেরও কম সময়ে শেষ হয়েছে চট্টগ্রামে। উইকেট থেকে দারুণ সহায়তা পাওয়ায় 2 ইনিংস মিলে ওয়েস্ট ইন্ডিজকে যেখানে 100 ওভারও ব্যাট করতে দেননি বাংলাদেশের স্পিনাররা, সেখানে আগে ব্যাট করায় প্রথম ইনিংসে 300 পেরোনো স্কোর করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র 125 রানে অল আউট হয় স্বাগতিকরা। ঢাকায় দ্বিতীয় টেস্টের আগেও তাই উইকেটই হয়ে উঠেছে আলোচনার বিষয়। কিন্তু দলের খেলোয়াড়রা উইকেট নিয়ে ভাবতে চান না, তারা চান নিজেদের কাজটা সঠিকভাবে করতে। আসলে উইকেট কি হবে এটা তো আমরা এখনো জানি না, কিন্তু হয়তো বা পেস বোলিং উইকেটও হতে পারে বা স্পিন বোলিং উইকেটও হতে পারে, বা যেটাই হোক হয়তো আমাদের বলারদেরকেই দায়িত্ব নিতে হবে। আর আমরা মনে হয় যে আমরা যদি বলারদের দায়িত্ব নিয়ে যে কাজটা করাটা হয়তো বা সহজ হবে। এখানে বোলারগুলোও ভালো, সাথে কন্ডিশনটা অনেক টাফ, সো সব কিছু মিলিয়ে অবশ্যই ব্যাটিং করাটা কঠিন। তারপরে এখান থেকে যেভাবেই হোক, যত কঠিনই হোক, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আমাকে সেটা মানিয়ে নিতে হবে এবং ওখান থেকে ওভারকাম করতে হবে।
এবছর সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন তাইজুল 40 শিকার ধরে। 46 উইকেট পাওয়া দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার সাথে লড়াইয়ের খবরটা তারও জানা। তবে মিথুনের মতো তারও ভাবনা জুড়ে দলীয় সাফল্য আর দেশকে ভালো কিছু উপহার দেয়া। আমিও দেখছি বিষয়টা, নিউজটা দেখছি, বাট আমি জানি তো আমি এটা নিয়ে অত ভাবতেছি না, মাথায় হয়তো বা অনেক সময় আসতেছে, কিন্তু তারপরে আমি টিমের রেজাল্টটাই আগে দেখবো যে টিমের যেটা ভালো হয় আর আমার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আগে ব্যাটিং করলে হয়তো বা একটা অ্যাডভান্টেজ থাকবে, সো তাই বলে আমরা ওই আশাতে বসে থাকলে তো হবে না, আমাদের রেডি থাকতে হবে যে টস হারলেও আমরা কিভাবে জিততে পারি, বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, আমরা বেস্ট চেষ্টাটা করতে পারি। ব্যাটে বলে এমন লড়াইটা মাঠেও করতে পারলে ঘরের মাটিতে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করা মোটেও অসম্ভব নয় টাইগারদের জন্য। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কমনওয়েলথ গেমসের নারী টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 2022 সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অন্যান্য খেলাধুলার সাথে নারীদের টি-20 ক্রিকেটও থাকবে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। অবশ্য কমনওয়েলথে এর আগে 1998 সালে মাত্র একবারই ক্রিকেট খেলা ছিল, তাও আবার পুরুষদের। কুয়ালালামপুরে সেবার সোনার পদক জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সারা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবেই 2022 সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারীদের টি-20 ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী। সংবাদ শেষ করব, তার আগে ইউপির সংবাদ শিরোনামগুলো আরও একবার। হেভিওয়েট নেতাদের প্রাধান্য দিয়ে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করল বিএনপি। কৌশলগত কারণে বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী। প্রকাশ করা হলো না মহাজোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। পরিবর্তন আসতে পারে দলীয় মনোনয়নের বেশ কিছু আসনে, বললেন ওবায়দুল কাদের। 200 আসনে জাপার প্রার্থিতা ঘোষণা। মনোনয়ন নিয়ে বিএনপির সাথে বিরোধী নেই বললেন ডক্টর কামাল। বি চৌধুরীর বাসায় বিদেশি কূটনীতিকরা। লটারিতে চূড়ান্ত হলো ইভিএম-এর 6 আসন। নির্বাচনের সময় নজরদারিতে থাকবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, জানালেন ইসি সচিব। এবং জেএমবির র্যাডিক্যাল ইয়ুথ গ্রুপের 8 সদস্য গ্রেফতার। নির্বাচনকে ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলছে র্যাব। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/HNTubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।